নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা উপস্থিত হয়েছি যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী লতা দেশাইয়ের বাড়িতে। নমস্কার দিদি, আপনাকে আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক অনেক স্বাগত জানাই। আমি যতদূর জানি চন্দননগরে আপনার জন্ম, ওখানে কি বেড়ে ওঠা? হ্যাঁ, ওখানেই বেড়ে ওঠা। আচ্ছা, বেড়ে ওঠা বলতে আমি তো খুব ছোটবেলা থেকে অভিনয় নেমেছি। আমি অভিনয় নেমেছি 13 বছর, অ্যামেচার করতাম। মানে 13 বছর বয়স থেকে আপনি 13 বছর বয়সেই আমি অ্যামেচার। বাড়িতে কি অভিনয়ের কোনো ইয়ে ছিল? না না না, বাবা মা? বাড়িতে আমাদের কেউ অভিনয় ছিল না। আচ্ছা, আসলে আমাদের সংসার খুব অভাবের সংসার ছিল। আচ্ছা 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 আচ্ছা, খুব অভাবের সংসার ছিল। এখন তখন না করে উপায় নেই। আমার মা আমাকে বলেছিল যে তুই অভিনয়, আমি পাড়ায় একটা অভিনয় করেছিলাম নাটকে। না, পাড়ায় একটা নাটকে করেছিলাম। সেই থেকেই আমার নাম হয় আর কি। আচ্ছা, সবাই আসে যে অভিনয় করো। তখন তো আমি বাচ্চা, অভিনয় করব কি, স্কুলে পড়ছি তখন। তারপরে মা বলল যে কর, এরকমভাবে তো আমাদের আর চলছে না। সেই থেকে অভিনয়, কিন্তু আমার তো ইচ্ছে গান। আচ্ছা, আমি তো গান শিখতাম, মানে ছোটবেলা থেকে গানে, মানে ছোটবেলা থেকেই আমি গান করতাম। আমি ফাংশন করতাম, প্রচুর ফাংশন করেছি আমি ছোটবেলায়। তারপরে আর্থিক সংকুলানের জন্য অভিনয়ের দিকটাতে আপনি গেলেন। অভিনয়ের দিকটায় আমায় আসতে হলো, বাধ্য হয়ে। তাহলে ওই প্রথমে চন্দননগর ওই আশেপাশেই অ্যামেচারে অভিনয় করতেন? হ্যাঁ, আশেপাশে আমি এতে কলকাতাতেও করে গেছি। প্রচুর আমি গ্রুপ শো করেছি। আমাদের ওখানে ফ্রেঞ্চ ক্লাব বলে একটা বড় ক্লাব ছিল। অফিস ক্লাবেও করেছেন প্রচুর? আমি অফিস ক্লাবেই বেশি করতেন বেশি। তাহলে পড়াশোনা এমনি কতদূর পর্যন্ত? পড়াশোনাটা মানে ওর জন্য হয়তো বেশি দূর করতে পারেননি? হ্যাঁ, ওর জন্য আমি বেশি দূর করতে পারিনি। তাহলে আমার একটা আক্ষেপ। হ্যাঁ, তাহলে গান কি ছোটবেলায় ওখানে কোনো? হ্যাঁ হ্যাঁ, ওখানে গান আমি আমার সমর মামা বলি, সমর তোষ, বারেন তোষ, ওনাদের কাছেই গান শিখতাম। প্রথম হাতে করেই আমার। আচ্ছা 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 আচ্ছা, ওনাদের কাছেই গান শিখতাম। এবং আমি অ্যামেচারে শো করতে যেতাম যখন, অনেক বইতে গানের সুর করে দিতে হতো, মামারাই করে দিত। তা অ্যামেচারে যখন আপনি শুরু করলেন, অফিস ক্লাব করছেন, মানে প্রথম মানে কোন নাটক বা কোন পালাতে আপনার মানে খুব নাম হলো? তারপরে মানে মানুষ আপনাকে চিনলো বা যে এই মেয়েটাকেই আমরা চাইছি? আমি 1 পয়সা বেশি করেছি। 1 পয়সা বেশি? হ্যাঁ, ভৈরবদার 1 পয়সাতে আমি সবরই বেশি করেছি, মৌসুমও করেছি, কিন্তু সবরই বেশি করেছি। আমার ওতেই নাম হয়েছে। আমি অ্যামেচারেই লতা দেশাই হিসেবে অ্যামেচারেই পরিচিত। আচ্ছা, অ্যামেচার থেকে আমি লতা দেশাই হিসেবে পরিচিত। তারপর সেই নামটা দলে গিয়ে আরো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এই অভাবের জন্যই মানে মেইনলি অভিনয়ের সঙ্গে আপনার যুক্ত হওয়া। আপনি ভেবেছিলেন গায়িকা হবেন বা আপনি গানের সঙ্গে যুক্ত থাকবেন, সেটাই। তাহলে অ্যামেচার করতে করতে মানে মানে কোন সময় মানে আপনার দলের সঙ্গে সংযোগ? অ্যামেচার করতে করতে আমি প্রথম একবার দলে গিয়েছিলাম, নির্মলদার দলে। আচ্ছা, হ্যাঁ, নির্মলদা তখন না মুক্তাঙ্গন সুশীল নাট্য কোম্পানি বা তখন নির্মলদার দল ছিল কি যাত্রা সমাজ বলে এরকম একটা দল ছিল। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তা নির্মলদার দলে তখন শ্যামলী বলে একজন, শ্যামলী চক্রবর্তী বলে একজন ছিল, অভিনয় করতো, ভালো অভিনয় করতো, আমাদের পাড়ারই, চন্দননগরই আমাদের পাড়া। নির্মল কুমারও তো চন্দননগরের। নির্মলদাও তো তখন চন্দননগর। তাই সেই নির্মলদাই আমাকে প্রথম দলে নিয়ে আসে। প্রথম নির্মলদা আমাকে দলে নিয়ে আসে। তারপরে 1 বছর করি অগ্রদূত যাত্রা সমাজ। আচ্ছা, ওইখানেই প্রথম আপনার এন্ট্রি হলো? হ্যাঁ, এন্ট্রি হলো। নির্মলদা নিয়ে এলো। তখন আমি সাইড হিরোইন ছিলাম বটে, কিন্তু আমার কাজ থাকতো প্রচুর, মেইন হিরোইনই ধরতে গেলে। তারপরে গানের ব্যাপারটাও গান তো ছিলই, প্রচুর গান থাকতো। ওখানে কি প্রথম অগ্রদূত যাত্রা সমাজে কি পালা করে মনে পড়ে? অগ্রদূত যাত্রা সমাজে প্রথম পালা ছিল
প্রেমের সমাধিতে যাই। আচ্ছা, প্রেমের সময় ওইটাতে আপনার প্রথম ইয়ে হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ, প্রেমের সময় ওটা তো প্রেমের ভীষণ হিট সমাধিতে করেছিল। ভীষণ হিট করেছিল। নির্মলদার তো সব বই হিট, দাদার মানে তো কথাই নেই, সব বই হিট। তারপরে একটা ছিল নিজু, আর একটা কি বই ছিল আমার নামটা ঠিক মনে পড়ছে না, তবে দলের মধ্যেই আমাদের তখন তো অনেক দিন আগে তখন দলেই বই খোলা হতো। দাদা বই লিখতেন দলে, দলের মধ্যেই রিহার্সাল করে গুম গুহার কাহিনী আচ্ছা বইটা করলো। ওটাও খুব সুন্দর রোল ছিল। নির্মল দাও ভালো তো গান গাইতো। এই দুটো আপনার প্রথম দিকের হ্যাঁ, এই আমার প্রথম যাত্রার মানে আসা, দলে শুরু হচ্ছে। তারপর তো ছুটি হলো যখন, মা আর আসতে দিল না। তখন মানে ওই টাইমে আপনার কত বয়স যখন ওই প্রথম? টাইমে আমার 14 বছর বয়স। মানে যখন আপনি দলে করলেন, বাপরে, তার মানে অনেক বাচ্চা বয়স থেকে আপনি অ্যামেচারে নাম করেছেন। সেই তখন মা ছাড়লো না, মা বললে এতদিন ধরে বাইরে থাকা ভালো লাগছে না, তুই দরকার নেই, তুই অ্যামেচার কর। সেই আমি আবার অ্যামেচার করতে শুরু করলাম। মানে 1 বছর করে আবার চলে এলেন? 1 বছর করে আবার চলে এলাম। নির্মলদা কিছুতেই ছাড়বেন না। যে নির্মলদা এরকম, নির্মলদা আমার বাড়িতেই যেতেন, বাড়িতে গিয়েই কথা বলতেন, মায়ের সঙ্গে কথা বলেছেন, আমার বাড়ি যাওয়া আসা করতেন নির্মলদা। তারপরে আমি এলাম অ্যামেচার করতে করতে। আমি বেলাদির সঙ্গে কিন্তু প্রচুর অ্যামেচার করেছি। উনি যখন করতেন অফিস ক্লাবগুলো করতেন তখন বেলাদির সঙ্গে, আপনি ইচ্ছাপুরের এদিকেও করেছেন। সম্রাটদা বলছিল ইচ্ছাপুরে আমাকে বেলাদি নিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, বেলাদি আর তিনুদা, তিনু বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছি। তিনুদা একদিন আমাদের বাড়িতে এসে আমাকে বলল, বাবা তুমি এইটুকু মেয়ে, তখন আমি ফ্রক পরি, তুমি এইটুকু মেয়ে, তুমি কি করে অভিনয় করবে, তুমি দেবদাসে পার্বতী করতে পারবে? হ্যালো, হ্যাঁ। বলছে তুমি একটু শাড়ি পরে এসো দেখি। তারপর শাড়ি পরে এলাম। তারপর বললো তোমার চুলটা দেখি ঘোরো তো। আমার প্রচুর চুল ছিল, এখন তো কিছু নেই, এই অবধি একদম প্রচুর চুল ছিল আমার। তখন নির্মলদা ওই সরি খালি নামটা ভুলে হয়ে যাচ্ছে, তিনুদার সঙ্গে ওই দেবদাস করলাম আমি, বেলাদি। বেলাদি চন্দ্রমুখী ইচ্ছাপুরেতেই হয়েছিল, আমি শুনেছি এটা। বেলাদি চন্দ্রমুখী করেছিল, আমি পার্বতী করেছি। আর দেবদাসকে করলেন? দেবদাস তিনু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। দেবদাস কি একবারই শো করেছিলেন ওটা নাকি? না না, 2-3 বার হয়েছিল, 2-3টে শো হয়েছিল। আচ্ছা। তিনুদার ক্লাবে মানে আমাদের একদম এই হয়ে গেছিল, পেক্ষণ তিনুদার ক্লাবের নাম ছিল, ইচ্ছাপুরে। তিনুদা প্রচুর শো করাতো। তাহলে ওই অগ্রদূত যাত্রা সমাজ ছেড়ে আবার পেশাদার করতে, আবার পেশাদারে এলাম আমি নট্টয়ে। আচ্ছা, নট্টয়ে পেশাদারে এলাম 75-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 75-এ এলাম। আমাকে নিয়ে এলো সতীশদা। আমার এক বন্ধু সতীশদাকে খবর দিয়েছিল, বললো যে ওর কাছে যান, সতীশ ম্যানেজার। হ্যাঁ, তা ও আমার এক বন্ধু খবর দিয়েছিল, বললো এখানে যান। হ্যাঁ, বেলা সরকার আসার আগে আপনি নট্টতে গেছিলেন? বেলাদি আসার আগের বছর এসেছিল। আচ্ছা, তাহলে মেহেরুন্নেসা আরেকটা যাত্রা হয়েছে, ওসব ওগুলো বেলাদি করেছে, বেলা সরকার করেছেন ওগুলো। তা আপনি কি করলেন? আমি চিড়িয়াখানায় এসেছিলাম। আচ্ছা, চিড়িয়াখানা। বীণা দাশগুপ্ত তো ছিল তখন? হ্যাঁ, তখন তো বীণাদি ছিল, উনি তখন টপ ছিলেন। পরের বছরই বীণাদি ইয়ে হলো, তখন উনি ইয়ে করলেন, বিরতি নিলেন, তখন ওই বেলা সরকারের। ও চিড়িয়াখানাতে আপনি? চিড়িয়াখানাতে আমি মেন, আমাকে চিড়িয়াখানার জন্যই নিয়ে আসা হয়েছিল, এবং 4 দিন আগে আমি এসেছিলাম। কোনো রকমের রিহার্সাল করেছি আর দৌড়েছি অ্যামেচার করতে। তখন তো পুজোর সময় অ্যামেচার প্রচুর ধরা। হ্যাঁ, তখন একদম ওরা তো মারবে। তাহলে প্রথম জীবনে আপনি নট্টতে অভিনয় করেছেন? নট্টতে অভিনয় প্রথম। তাহলে চিড়িয়াখানায় ওই বছরে চিড়িয়াখানা করেছিলেন? ওই বছর চিড়িয়াখানা করেছিলাম।
আমাকে অরুণদা খুব সাহায্য করেছিল, আর ভৈরবদা তো আমাকে ছোট থেকে চেনে, কারণ ভৈরবদা আমাদের ওখানে থাকতো, ভদ্রেশ্বরে থাকতো। আচ্ছা, ভদ্রেশ্বরে বই টই লিখতো আর কি। আচ্ছা 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 আচ্ছা। ভৈরবদার একটা গ্রুপ ছিল, ওখানে তাহলে আপনি ওই কম বয়সে নট্টর ওই বাঘা বাঘা শিল্পীদের স্নেহ এবং তাদের প্রশিক্ষণের এটা সবাই আমাকে অরুণ দাশগুপ্তের প্রশিক্ষণ আপনি ভীষণ ভীষণ, অরুণদা ভীষণ ভালোবাসতো, বীণাদি খুব ভালোবাসতো। তখন দেবগোপাল ছিল, তরুণদা ছিল, দীপেন চ্যাটার্জি, হ্যাঁ দীপেনদা ছিল, অনেকে ছিল, মদন কুমার, খোকন বিশ্বাস। হ্যাঁ, ওদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, আমাকে ভীষণ ভালো। চিড়িয়াখানা দিয়ে আবার পেশাদারি সংযোগ হলো, এইবার চলবে, এইবার চললো। এবার আর আপনি ছাড়বেন না মাঝখানে। তাহলে এবার 75-এর পর আপনি 75-এর পর 76-এ এলাম কলিকাতা যাত্রা সমাজ। কলিকাতা যাত্রা সমাজ, আচ্ছা, কলিকাতা যাত্রা সমাজ, মরুতীর্থ হিংলাজ বই। ওখানে ওই শ্যামল ঘোষ, ডলি বিশ্বাসও ছিল। না না, কলিকাতা যাত্রা সমাজে এই মরুতীর্থ হিংলাজে, কলিকাতা যাত্রা সমাজে মরুতীর্থ হিংলাজে ছিল ঝর্ণা চ্যাটার্জি। সরি, ঝর্ণা চ্যাটার্জি, হ্যাঁ ছবিটা আছে আমার কাছে। ঝর্ণা চ্যাটার্জি, হ্যাঁ, ঝর্ণা চ্যাটার্জি, আমি ছিলাম, ঝর্ণা ছিল, আর তপনদা ছিল, আর আমার হাজবেন্ড ছিল সমর ব্যানার্জি। আচ্ছা, তা ওই মানে ওইখান থেকে কি সমর ব্যানার্জির সাথে পরিচয়টা হলো? হ্যাঁ, মরুতীর্থ হিংলাজ থেকে। তারপর থেকে আপনারা একসাথেই, মানে আমরা একসাথে, মানে আমাদের ওই তখন প্রবোধদার সঙ্গে আমাদের খুবই ছিল, আমাকে তো বোন বলতো প্রবোধদা, প্রবোধ বন্ধু অধিকারী, জানি, আমাকে বোন বলতো। প্রবোধদার সঙ্গে আমি মরুতীর্থ হিংলাজে কাজ করলাম, প্রবোধদা আমাকে দিল ওখানে কাজ করতে, আমি ঝর্ণা দুজনে এলাম, নট্ট ছেড়ে দুজনে এলাম। উনিও নট্টতে ছিলেন, দিয়ে মানে আপনারা একসাথে, হ্যাঁ বুঝতে পেরেছি, ও নট্টই ছিল, হ্যাঁ নট্টতে ছিল। তারপরে আমরা এলাম, এবার কলিকাতায় যাত্রা সমাজে রিহার্সাল চলছে, রিহার্সাল আমাদের কিন্তু সেইভাবে মানে রোমান্টিক ব্যাপার কিছু হয়নি, আসল ছিল ঝর্ণা আর তপন, আর আমরা চারজনে একটা বন্ধু ছিলাম। আচ্ছা, তাহলে সাবিত্রী চ্যাটার্জির ক্যারেক্টারটা কে করেছিল? সাবিত্রী চ্যাটার্জির ক্যারেক্টারটা আমি করেছি। আপনি করেছিলেন, আর ওনারটা অন্য? না সরি, ওটা ঝর্ণা করেছিল, আর আমি একটা করেছিলাম, একটা বাইজির রোল ছিল, ওটা কাল্পনিক রোল করেছিল। আচ্ছা, দারুণ গান টান ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তপন বাবু করেছিলেন থিরুমালারটা। তপন দা। তারপরে ওখান থেকে আমাদের আলাপ হয়, বন্ধুত্ব হিসেবে, আমাদের সেরকম রোমান্টিক কোনো ব্যাপার ছিল না। ও আমাকে একদিন বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে গিয়ে ওর মায়ের খুব পছন্দ হয়, তখন বলে এরকম ভাবে, ঠিক আছে বিয়ে করতে, একবারে বিয়ে করে দলে যাবে। ও, তার মানে আপনারা বিয়ে, তারপরে মানে আপনার এই যে ক্যারিয়ার পেশাদারে, তখন আপনি বিবাহিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার শাশুড়ি একটা কথাই বলে দিয়েছিলেন যে তুমি ওর ছাড়া আলাদা কারোর সঙ্গে কাজ করবে না, যেখানেই কাজ করবে দুজনে একসঙ্গে কাজ করবে। সেই জন্য আমরা দুজনে একসঙ্গেই কাজ করেছি, আমাদের আলাদা আলাদা প্রচুর অফার আসতো, আলাদা আলাদা কাজ করলে হয়তো আরো নাম হতো, হ্যাঁ নাম হতো, বা সেইভাবে আর্থিক ব্যাপারটাও হয়তো ইয়ে হতো, আর্থিক ব্যাপারটা তো হতোই, কিন্তু সেটা হয়নি। আমাদের রেজিস্ট্রি হলো ডিসেম্বরে, তারপর তো দল খুব একটা ভালো চলছিল না, ওদের নিজেদের মধ্যে গন্ডগোল। তারপরে ডিসেম্বরে আমাদের রেজিস্ট্রি হলো, আমার শাশুড়ি গিয়ে তখন রেজিস্ট্রি করেছিলেন। আচ্ছা, শাশুড়ি অনেক বয়স ছিল। আচ্ছা, তারপরে ফেব্রুয়ারি মাসে আমাদের অনুষ্ঠান করে বিয়ে হলো। তখন আপনারা কলকাতা যাত্রা সমাজে ছিলেন? ওই সময় কলকাতা যাত্রা সমাজ লাস্টে তো শ্যামল ঘোষ ছেড়ে দিল, পাহাড়ি ভট্টাচার্য নিল, তারপরে পাহাড়ি ভট্টাচার্য ছেড়ে দিল, তারপর আমার হাজবেন্ড 1 মাস চালালো, মানে খুব ঝামেলার মধ্যে আর মানে সবকিছু দিকেই গন্ডগোল হয়ে গেল, সবকিছু দিকেই গন্ডগোল। বই খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তারপর কলিকাতা যাত্রা সমাজ হলো, আপনাদের বিয়ে হলো, মরুতীর্থ হিংলাজ হলো, তারপরে কি মানে তারপরে এলাম আমরা আনন্দলোকে 76। হ্যাঁ না, 76-এ তো ওই কলকাতা যাত্রা, 77-এ এলাম আমরা আনন্দলোকে। তখন তো আনন্দলোকের বিশাল কাস্ট। হ্যাঁ,
আনন্দলোকে তখন বিশাল কাজ ছিল, আমাকে 1 মাসের জন্য ওই মীনাক্ষীদি তখন করতো, মীনাক্ষীদির সঙ্গে কি একটা গন্ডগোল হয়েছিল, আমাকে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি তো এইভাবে রিহার্সাল না দিয়ে আমি তো এইভাবে শো করা আমার পক্ষে সম্ভব নয়। সেই তো ঠিকই। তার হচ্ছে না, তাহলেও তখন ওদের ছিল হেলেন অফ ট্রয়। আমি কদিন দেখেছিলাম, শো করিনি। তারপরে ওই চন্দনদা সই করালো, বলে তোরা দুজনে এখানে থাকবি। সে বছরে আমাদের বই হলো ধানরাজ তামাং, ওই আনন্দলোকে ধানরাজ তামাং। ওটা লিখেছিলেন অসিতদা। অসিতদা আমার দাদা হয়। আচ্ছা, আমার ভাসুর হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসিত বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছি। তাহলে ধনরাজ তামাং আনন্দলোকে করলেন, এটা 77-এ। আর ওই বছর কি বই ছিল মনে পড়ে কি? ওই তো ধনরাজ তামাং ছিল, আর ছিল মানুষের অধিকার। আচ্ছা, মানুষের অধিকার, ধনরাজ তামাং একই বছরে দুটো ছিল। একই বছরে দুটো ছিল। সেই বছরে অশোকদা ছিল আমাদের। অশোকদা আমার হিরো ছিল, অশোক কুমার। তাহলে 77-এ মানুষের অধিকার আর ধনরাজ তামাং আনন্দলোকে। কেমন হয়েছিল ওই মানুষের অধিকার? ভালো, খুব ভালো দারুণ বই হয়েছিল। মানুষের অধিকার, ধানরাজ তামাং দুটোই দারুণ বই হয়েছিল। আমাদের তো কাস্টিং ছিল তখন অশোক কুমার, আর ফিমেল কাস্টিং ছিল সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়কে আমি নিয়ে এসেছিলাম ওই বছরই। ও প্রথম মানে পেশাদার। হ্যাঁ, অ্যামেজারে করতো আমার সঙ্গে প্রচুর। ও আমার বোনই বলতে পারে। বুঝতে পেরেছি, আমার বোনই আর কি। তার সন্ধ্যা রায় ছিল, আর কে কে ছিল আমার ঠিক নামগুলো মনে নেই কবেকার। আচ্ছা, তারপরে আনন্দলোকের পর ওই 77-এর পরে আনন্দলোকের পর আনন্দলোকের পরে কি শিল্পী তীর্থে গেলেন ইয়েতে, ওই রামীচন্ডী দাসে 78-79-তেই তো হয়েছিল না? মাঝে অন্য আনন্দলোকের পরে গেলাম আমরা এতে মোহনদার ওই কি দলটা ছিল, তারামা অপেরা, যেটা সেকেন্ড দলটা যখন খুলল। হ্যাঁ, তারামা অপেরায় ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারামায়ের খ্যাপা ছিলেন। ওটা আমি প্রাইজ পেয়েছিলাম। ওখানে কি কোন ক্যারেক্টার? তারামা করতে। ওরা আপনার সেই বছরে কি তারারানী পালও ছিল ওখানে? না, তারারানী পাল ছিলেন না। আচ্ছা, আমি ছিলাম, আর মেয়েরা আমার ঠিক নামগুলো মনে নেই। আচ্ছা আচ্ছা। আমার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি অভিনয় করেছেন, এটা একটা অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, আমার বলতে নেই, আমি মানে ওইটুকু বয়সে আমি বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছি। আমি পান্না চক্রবর্তীর সঙ্গে করেছি, তারপরে অরুণ দাশগুপ্ত, বীণাদির সঙ্গে তো করেইছি, আর পান্না চক্রবর্তীর সঙ্গে করেছি, আর আর আমি করেছি। আমার এই সময় তো ওইটুকু বয়সের মধ্যে আমার খুব সুযোগ হয়েছিল। শিল্পী তীর্থে তো জ্যোৎস্নাদির সঙ্গে করেছি। এই আগেরটা কোনটা হলো? এই তো আনন্দলোকের কথাটা হলো। ওই সময় মানুষের অধিকার সমীর মজুমদারের বই ছিল। আচ্ছা, ওনারই ডাইরেকশন ছিল। তুখোর ডাইরেক্টর। ওরে বাপরে, দারুণ। সমীর মজুমদারের সঙ্গে ওই ফার্স্ট আমি। তারপর তারামা অপেরা হলো। তারামায়ের খ্যাপা ছিল, সে তো বিশাল হিট। হ্যাঁ, বিশাল হিট। ওটা আমি প্রাইজ পেয়েছিলাম। হ্যাঁ, আর একটা বই ছিল আমাদের রামকৃষ্ণ। ওই সেই সময় রামকৃষ্ণ। তখন তো দুটো করে বই থাকতো, 3-4টে, তখন তো বেশি বই থাকতে হতো দলে। রামকৃষ্ণতেও আমি করতাম ওই মানে রামকৃষ্ণ ঠাকুরের যে এটা সেটাই করতাম, নানান রকম বেশে আসছে। আচ্ছা, মানে ছলনাময়ী মা কালীর ক্যারেক্টার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তারপর তারামা থেকে আমি গেলাম ভারতীয় অপেরা।
ভারতীয় অপেরা, ভারতীয় অপেরায় বিল্লমঙ্গল, ইন্দ্রলাহিড়ী। বিল্লমঙ্গল আমার মানে আমার কাছে আমার শ্রেষ্ঠ। লতা দেশাইকে প্রতিষ্ঠা দিল পেশাদারে বিল্লমঙ্গল, সেটা কি বলা আমার যায়? কাছে আমার শ্রেষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, ওটাও তো বোধহয় রামবাবু, রামবাবু, হ্যাঁ অসিতদারি বই ছিল, দাদারি বই ছিল, রামকুমার চট্টোপাধ্যায় সুর। হ্যাঁ রামকুমার চট্টোপাধ্যায় সুর। বিল্লমঙ্গল। আর ওখানে আমরা 2 বছর ছিলাম। প্রথম বছর বিল্লমঙ্গল আর কানামাছি, একটা ভৈরবদার বই ছিল, একটা অসিত দাদার বই বন্দ্যোপাধ্যায় ছিল। ছিল। হ্যাঁ, তো বিল্লমঙ্গলের যশ কেমন হয়েছিল? বিল্লমঙ্গল ফাটাফাটি একদম, মানে বিল্লমঙ্গল কি বলবো, সেই বছরে জ্যোৎস্নাদিও বিল্লমঙ্গল করছে, আমাদেরও বিল্লমঙ্গল। এবারে ভারতীর মালিক ছিলেন কালিদা। কালিদা বললেন কি করব, ওকে তো বারণ করলে শুনছে না, আমরা তো অ্যাড দিয়েছি আগে, ওকে তো বারণ করলে শুনছে না। বললাম ঠিক আছে, আমাদেরও চ্যালেঞ্জ। কিন্তু জ্যোৎস্নাদির বিল্লমঙ্গল তো বোধহয় 82 না না, জ্যোৎস্নাদি আমাদের একসঙ্গে একই বছরে। একই বছরে, আচ্ছা, একই বছরে বিল্লমঙ্গল হলো। তাই আপনাদের ছিল ইন্দ্রদা বলল, বিল্লমঙ্গল, ওনাদের বিল্লমঙ্গল চিন্তামণি। হ্যাঁ ইন্দ্রদা বললো যে ঠিক আছে তুই পারবি, তাহলে হ্যাঁ পারবো। তো আপনার বয়স হবে মানে একদমই কম, মানে চরিত্র অনুযায়ী একদম ঠিকঠাক। হ্যাঁ, তারপরে ওই বিল্লমঙ্গল আর কানামাছি দুটো ছিল, তখন কানামাছিটা একটু কম হতো, বিল্লমঙ্গলটাই হিট হয়ে গেল। আপনার গানও তো ছিল বিল্লমঙ্গলে সেই হ্যাঁ রকম, হ্যাঁ, দারুণ গান ছিল। আর ওরকম একজন মানুষের কাছে শিখেছিলেন গানগুলো। রামবাবু আমাকে এত ভালোবাসতেন, উনি আমার গানে সুর থাকলেই খাতাটা রেখে দিত, মানে আমি বাড়ি থেকে করে নিয়ে আসবো। আচ্ছা, বলে এটা আমি বাড়ি থেকে করে নিয়ে আসবো, এখানে লতা বসে? বলবে তো, হ্যাঁ লতা বলবে তো, ঠিক আছে, ওই বাড়ি থেকে করে নিয়ে আসতো। কারণ আমার তো গানগুলো সব ঠিক মনে নেই, একটু একটু হয়তো না না, যদি থাকে আপনি করুন না, যদি আপনার মনে পড়ে, কোনো অসুবিধা নেই। ভুল হলে ওখানেই ছেড়ে দেবো। না না ঠিক আছে, আপনি 2 লাইন করতে পারলে ওটাই অনেক। শক্তিতে মা শক্তিময়ী, শান্তিতে মা শান্তি দাত্রী, বিশ্ব জননী জগৎ মাতা, তুই যে মোদের জগদ্ধাত্রী। শক্তিতে মা শক্তিময়ী, শান্তিতে মা শান্তিদাত্রী, বিশ্ব জননী জগৎ মাতা, তুই যে মোদের জগদ্ধাত্রী। শক্তিতে মা শক্তিময়ী, শক্তিতে মা ভালোবাসাতে, আনন্দ সুরে প্রাণে আশাতে। শক্তিতে মা ভালোবাসাতে, আনন্দ সুরে প্রাণে আশাতে। বড় ভয় দিতে আশিস বিলায়, ঘুচিতে মা আধার রাত্রি। শক্তিতে মা শক্তিময়ী, শান্তিতে মা শান্তিদাত্রী, বিশ্ব জননী জগৎ মাতা, তুই যে মোদের জগদ্ধাত্রী। শক্তিতে মা শক্তিময়ী। দারুণ। তাহলে জ্যোৎস্না দত্তের সঙ্গেও তো আপনার কাজ করার অভিজ্ঞতা আছে শিল্পী তীর্থে, ওই সেই কথা একটু বলুন। জ্যোৎস্নাদির সঙ্গে কাজ করার
অভিজ্ঞতা মানে ভীষণ ভালো অভিজ্ঞতা। জ্যোৎস্নাদির সব কিছু ভালো ছিল, অভিনয় দারুণ ছিলেন, গানের তো কথাই নেই, গানের বলা তো উচিতই না কথাই কোনো নেই। আমি কিছু। ছোটবেলায় জ্যোৎস্নাদির একটা গান শুনেছিলাম, মানে আমি ছাদ থেকে যাত্রা দেখছিলাম। আচ্ছা, জ্যোৎস্নাদির ওই বাগিচায় বুলবুলি তুই, হ্যাঁ, ওই গানটা আমার কানে ভাসে। ফুল শাখাতে দিস হ্যাঁ নে আজি তো। হ্যাঁ, তা জ্যোৎস্নাদির আমি প্রচুর ফ্যান ছিলাম, কিন্তু জ্যোৎস্নাদির সঙ্গে যখন আমি কাজ করলাম একদম অন্য রকম, আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছিল। আচ্ছা, ওনার মতো শিল্পীর আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় যে আমাদের নিচে যারা তারা ভালো হোক, তারা উঠুক, তারা আরও কাজ পাক। আমি দাদাকে বলতাম, মানে অসিত দাকে, ভৈরব দাকে, ওদের কাজ দিন। কাকলি চৌধুরী ও তো আমার অনেক পরে, আগে তো 3 বছর আমার সঙ্গে আমার নিচে কাজ করেছে। আমি বেরিয়ে আসার পর থেকে তো কাকুলি 1 নম্বরে এলো। আমি এগুলো বলতাম, কিন্তু জ্যোৎস্নাদি সেকেন্ড পজিশনে যিনি কাজ করতেন তার সঙ্গে বড্ড দুর্ব্যবহার করতো। আচ্ছা, তো আপনি তো মানে একটা সিজনই বোধহয় ছিলেন, একটা সিজনই ছিলাম। রামীচণ্ডী দাস নির্মলদার লেখা। নির্মলদা আমাকে ভীষণ ভালোভাবে চিনতো। নির্মলদা আমাকে প্রচুর রোল দিয়েছিল, মানে এত সুন্দর রোল দিয়েছিল। ওটা রামীচণ্ডী দাস আমি কি করতাম, মানে রামীর কোনো বান্ধবী, হ্যাঁ হ্যাঁ, চরিত্রটার নামটা আমি ভুলে গেছি। তা নির্মলদা মানে ঢেলে আমাকে কাজ দিয়েছিল। আচ্ছা, কিন্তু একটা গান ছিল, জ্যোৎস্নাদি কোনোদিন আমাকে গান তুলতে দেয়নি। মান্নাদের শ্যুট ছিল, জ্যোৎস্নাদি কোনোদিন আমাকে রিহার্সাল রুমে গান তুলতে দেয়নি। তাহলে গানটা আপনি করেননি স্টেজে? হ্যাঁ করেছেন, কিন্তু আমার হাজবেন্ড মান্নাদার বাড়িতে নিয়ে গিয়ে, তখন হেদয়ে থাকতেন উনি, আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ওনার কাছে গান তুলে দিয়েছেন। রাধাকান্ত নন্দী মান্নাদা বাজিয়েছেন, আমাকে গান তুলে দিয়েছেন। তারপরে রিহার্সাল বাড়িতে এসে তখন মান্নাদা বলল যে ও একটা গান, ও গানটা ঠিক করে গাইবে না কেন, ওকে তো গাইতে হবে। এবার রিদিম ঠিক মতন হচ্ছে না। এই রাধাকান্ত নন্দী তবলা যে বাজায় তাকে সরিয়ে দিয়ে উনি বাজালো, এই ঠেকা হবে, এই হবে, এই গান তাকে বলে দিল, সব তাকে বলে দিল এরমই বাজাবে। হ্যাঁ এরমই বাজাবে। ওই একটা গান আমার মানে এত হিট হয়েছিল, আমি কি বলবো। মানে ওই সময়তে আমি শো করে বেরোলে সবাই ওই গানটা গাইতো। নদীতে জোয়ার এলে ছাপিয়ে যাবে তুকুল, নদীতে জোয়ার এলে ছাপিয়ে যাবে তুকুল, ভ্রমরায় আসবে ছুটে ফুটলে সুগন্ধি ফুল, নদীতে জোয়ার এলে ছাপিয়ে যাবে তুকুল। এইটুকু। বাহ, সুন্দর। তাহলে রামীচণ্ডী দাসে ভীষণ যশ হলো আপনার? প্রচন্ড। তারপর কোন দলে গেলেন? তারপরে রামীচণ্ডী দাসের পরে কোন দলে গেলাম? তারপরেই ভারতীয় অপেরাতে গেছিলেন? তারপরেই বোধহয় ভারতীয় অপেরা। যে বিল্লমঙ্গল করলেন ওটা তো বললেন আগে। তারপরে মানে 82-83 নাগাদ, আর তারপরে কি ভৈরবে ঢুকলেন নাকি মাঝে? না, গণবাণী, নিরুনাগের গণবাণীতে মহাজনের মেয়ে। আচ্ছা, আমি, আমার হাজবেন্ড নিরঞ্জন ঘোষ, তারপরে রাজেশ ভট্টাচ, আমার হিরো রাজেশই ছিল, আর একজন কে ছিল, মহাজনের মেয়ে তো নাকি ভীষণ ভীষণ মানে লতা দেশাই নিরঞ্জন ঘোষের ওই অভিনয় ভীষণ হিট, মানে কমেন্টে বলে সবাই যে লতা দেশাইকে যদি কোনোদিন ইন্টারভিউ নাও মহাজনের মেয়ের কথা জানো জিজ্ঞাসা করো। হ্যাঁ, মহাজনের মেয়েতে ওই গানের সুর দিয়েছিলেন রঘুনাথ দাস। আচ্ছা, রঘুনাথ দাস। হ্যাঁ,
রঘুনাথ তো যাত্রার বড় একজন সুরকার তখন তো রঘুনাথ দাস একচেটিয়া অনেক পালাতে সুর দিয়েছেন। ওই মহাজনের মেয়ে প্রচুর হিট হলো, ওই বছরই আমার ছেলে হয়েছিল। আচ্ছা, তার আগের বছরই শের আফগান ছিল, তার আগের বছরই ভারতীতে ছিলাম। আচ্ছা, ভারতী থেকে আমরা এতে এসেছি, আমার সালগুলো ঠিক গুলি যাচ্ছে। ভারতী থেকে গণবাণীতে গেছে, গণবাণীতে এসেছি। কারণ ভারতীতে নীলমঙ্গল, শের আফগান ওগুলো করে তারপরে কানামাছি করে তারপরে ইয়েতে গণবাণীতে এলেন, গণবাণীতে মহাজনের মেয়ে করলেন। এবার গণবাণীতে মহাজনের মেয়ে করে নিরুদাত্ত 3টে দল ছিল। আবার ভান্ডারি অপেরায় গেলাম, ভান্ডারি অপেরাতে ছিল গায়ের মেয়ে গঙ্গা। আচ্ছা, সেও দারুণ হিট। আমার কিছুই মনে নেই, মানে গানও মনে নেই, ডায়লগও মনে নেই, কিচ্ছু মনে নেই। যেটা মনে আছে সেটা বললেই হবে, সব মনে থাকবে। খুব হিট বই, অসিতদার লেখা। আচ্ছা, পরপর তখন অসিতদার লেখা বই লিখেছেন, তখন প্রচুর লিখেছেন। শের আফগান তো অসিতদারই বই। শের আফগানও আমার মেহেরুন্নিসা আর ইন্দ্রদা দারুণ আমাদের। ভারতীয় অপেরা শের আফগান ভীষণ হিট করেছিল, ভীষণ হিট করেছিল, সবাই বলেন আর কি। আমার হাজবেন্ডও ছিল, তারপরে আকবর করতো বিনয় গাঙ্গুলি। আচ্ছা, টাইটেলটা কি গাঙ্গুলি, মানে বিনয় দা করতো আর কি। আকবর দারুণ করতো, দারুণ করতো। আপনি মেহের করতেন? আমি মেহের করতাম, আমি মেহের করতাম। লীনা ছিল, লীনা চক্রবর্তী, লীনার একটা রোল করতো। আচ্ছা, আমরা দুজনই ছিলাম। আচ্ছা, বড় টিম ছিল। ছিল গৌতম দা ছিল। আপনি কি হিরাঝিলের কান্নাতেও ছিলেন কি? না, হিরাঝিলের কান্না আমাকে নিয়েই লেখা, কিন্তু আপনার করা হয়নি। কিন্তু আমার করা হয়নি কোনো একটা কারণে। এখন মানে কি বলবো, ওই কালিদাস সঙ্গে ওর সঙ্গে কি একটা গন্ডগোল হয়েছিল। ওর কথা কোনো একটা ভেতরকার প্রশাসনিক ব্যাপারে আপনাকে সরে যেতে, আমার সরে আসতো, আমার হাজবেন্ডের জন্যই সরে আসতো। আচ্ছা, তাহলে ভারতীয় অপেরাতে করলেন, তারপর গণবাণী, ভান্ডারি এগুলো হলো। এরপরে 85-র পর থেকে ধরুন, এটা থেকে আমরা 85 অবধি ধরুন এলাম। তারপরে বোধহয় ভৈরবে, তারপর ভৈরবে ঢুকলেন। তো ভৈরবে প্রায় তো বোধহয় 10 বছর, ভৈরবে তো বছর পাঁচেক একটা না। হ্যাঁ, একটা না। প্রথম কি মনে পড়ে? প্রথম বছর হচ্ছে বৌমা তোমার পায়ে নমস্কার, ওটা দিয়ে ভৈরবে আপনার জার্নি শুরু হলো। হ্যাঁ, বৌমা তোমার পায়ে নমস্কার ভাঙচুর হিট। ভৈরবের বই আপনি ভৈরবে যে কটা করেছেন একটা ফ্লপ হয়নি। আমার বলতে মানে আমার অহংকারও নয়, গর্বও নয়। আমি যে বই করেছি, যেখানে যেখানে গেছি, আমার বই প্রচুর হিট হয়েছে, প্রচুর হিট। প্রত্যেকটা দলেই যশ পেয়েছেন, প্রত্যেকটা দলই আমার প্রোডাকশনটা যশ হয়েছে। তাহলে বৌমা তোমার পায়ে নমস্কারে ঢুকলেন আপনারা দুজনাই একসাথে। বৌমা তোমার পায়ে নমস্কার, তারপরে হলো থানায় যাচ্ছে ছোট বউ। সে তো আর মানে বলার কথাই নয়, মানে কথাই নয়। থানায় যাচ্ছে ছোট বউ, থানায় যাচ্ছে ছোট বউয়ের একটা গান একটু মনে আছে। বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে তুলে ছুটে এসে কোলে ডাকবে সে আমায় মা মা বলে। রাঙা রাঙা দুটি পা ফেলে আমি কাজল পরাবো তার চোখে, চুম খাবো চেপে ধরে বুকে। আমি কাজল পরাবো তার চোখে, চুম খাবো চেপে ধরে বুকে। আকাশকে বাতাসকে ডেকে ডেকে বলবো, আমি বলবো তোরা দেখে যারে
মায়ের কোলে শিশু দোলে, রাঙা রাঙা দুটি পা ফেলে, হেলে দুলে ছুটে এসে কোলে, রাঙা রাঙা দুটি পা ফেলে, হেলে দুলে ছুটে এসে কোলে। দারুণ। আপনি আর থানায় যাচ্ছে ছোট বউ যে পরিমাণ হিট হয়েছিল সেই কথা এখন মানে আজও অ্যামেচারে যেখানে থানায় যাচ্ছে ছোট বউ হয় মানুষের উন্মাদনা অন্যরকম থাকে, সত্যি অসাধারণ। তারপর তাহলে বৌমা তোমার পায়ে নমস্কার, থানায় যাচ্ছে ছোট বউ, তারপরে কি বউ হয়েছে রঙের বিবি, বউ হয়েছে রঙের বিবি। তারপরে ওই তারপরে আমি ওখান থেকে চলে এলাম। কটা করেছিলেন মোট? 3 বছর। 3 বছর করলেন? হ্যাঁ 3 বছর করলাম। ওখান থেকে এলাম বাবা পুলিশ মা চোর, দলটার নামটা মনে পড়ছে না তো। দলটা একটু খবর নিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, সেই আমি খবর নিয়ে নেব, আপনি তারপর বলুন। বাবা পুলিশ মা চোর হিট। ওটা ভালো শুনেছি। হ্যাঁ ওটাও খুব ভালো হয়েছে। বাবা পুলিশ মা চোর থেকে দলটার নামটাই মনে পড়ছে না, কেন মনে পড়ছে না। তারপর কি আর ভৈরবে ব্যাক করেছিলেন? না, তারপরে আর ভৈরবে ব্যাক করিনি। তারপরে ম্যানদা, ভৈরবদার যে ম্যানেজার ছিল, ম্যানদা দল করলো নবদিগন্ত অপেরা। আচ্ছা, নবদিগন্ত অপেরা। আমাদের প্রথম বই হলো অচেনা মায়ের সন্তান। আচ্ছা, আমি বলতেই যাচ্ছিলাম অচেনা মায়ের সন্তান। ওখানে কি নার্সের কোনো চরিত্র? নার্সের চরিত্র ছিল আপনার অচেনা পোস্টারে যেটা আছে ছবিটা। অচেনা মায়ের সন্তান পরপর 5 বছর আমরা ছিলেন। তরুণ কুমার ছিলেন ওটাতে আপনার? হ্যাঁ তরুণ কুমার ছিলেন। তখন তরুণ কুমারও ঢুকলো, আপনারাও ঢুকলেন, দেবে পরপর হলো 5 বছর। তরুণদা, আমি, সমর ব্যানার্জি। অচেনা মায়ের সন্তান হলো। অচেনা মায়ের সন্তানে বিনা ছিল, বিনা মুখার্জি ছিল বোধহয়। আচ্ছা, ও ছিল। তারপরে ও বেরিয়ে গেল বোধহয়। আমরা তো 5 বছর করলাম। তারপরের বছরেই কি ইয়ে করলেন? ওই তারপরের বছরে কবরে কাঁদছে আনারকলি। ওই বছরে আর কি ছিল সাথে? ওই সঙ্গে ওই সাথে ছিল জেল খাটছে যশোদা। আর কবরে কাঁদছে আনারকলি। হ্যাঁ, জেল খাটছে যশোদা, কবরে কাঁদছে আনারকলি। কবরে কাঁদছে আনারকলি না, কবরে কাঁদছে আনারকলির সঙ্গে আর কিছু ছিল না তো, একটাই ছিল। তাহলে জেল খাটছে যশোদা পরের বছর। কবরে কাঁদছে আনারকলি তো যশ হয়েছিল খুব ভালো, প্রচুর যশ। তার আগে আনারকলি হয়েছে। হ্যাঁ, তার আগে আনারকলি প্রচুর হয়েছে। ছন্দাদি করেছে, নবরঞ্জনে হয়েছে, ছন্দাদির পরে আমি করব এটা আমার ভাবা। মানে নবরঞ্জনে জ্যোৎস্না দত্ত করেছিলেন, জ্যোৎস্নাদি করেছিলেন, সে জানি না, তখন আমি আসিনি। হ্যাঁ 67-66 দিকে করেছিলেন নবরঞ্জনে জ্যোৎস্না দত্ত আনারকলি। তখন আমি ভৈরবদাকে বললাম, ভৈরবদা আমার একটা বই খুব করার ইচ্ছে। আনারকলি। বলে কি? আনছে আনারকলি। বলছে আনারকলি তো অনেকবার হয়ে গেছে। আনছি না, আমার করার। আর বাঘা বাঘা লোকেরা করেছে। হ্যাঁ, বলছে আনারকলি করবি, ঠিক আছে একটা নাম বার কর, নাম বাছ। ওকে বললো সমর একটা নাম বের করো। তা কবরে কাঁদছে আনারকলি, ওই নাম দিল। কবরে কাঁদছে আনারকলি ওই নামটা দিল। ও নাম দিল, ডাইরেকশনও সবই ওর ছিল, কারণ ভৈরবতে এসেছিল 4 দিন। আচ্ছা, আমি ব্যস্ত ছিল, সে এত সময় দিতে পারতেন না। ব্যস্ত ছিল, তখন অসুস্থও একটু হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই নিচে যুগান্তর এতে রিহার্সাল হতো, সেই ভিডিওটা তো আমি আপনাকে পাঠিয়েছি। আচ্ছা, এই রিহার্সালের যে ভিডিওটা আপনারা, ওইটাই তো কবরে কাঁদছে আনারকলির ভিডিও। হ্যাঁ, আপনাকে যে পাঠালাম সেদিন। তো দিয়ে ওটার মানুষ তখন লোক কেমন হতো আপনাদের ওই শোতে সেই সময়? তখন লোক প্রচুর হতো, 20,000 15,000 20,000 কোনো ব্যাপার না সেই সময়। শেষ দৃশ্যের কথাটা একটু বলুন। আনারকলি বলতে মানুষ শেষ দৃশ্যটাই তো বেশি বলছে। শেষ দৃশ্য আমরা জানিই না কি হবে, মানে কম্পোজিশন হয়নি। না, কম্পোজিশন হয়নি, কিছু হয়নি। আমাদের খাতা ধরিয়ে দিয়েছে,
আর বলেছে ওখানে এতে গিয়ে স্টেজে গিয়ে করে নেব, কিছু একটা করে নিবি। আর বইটা তোরা 9 নম্বর সিন অবধি আমাদের দারুণ রিহার্সাল হয়েছে। 9 নম্বর অবধি বই দেখলে লোকে বলবে যে এ বোধহয় অনেকবার হয়ে গেছে। তারপর থেকে 10 নম্বর সিন থেকে আমরা নিয়ে বেরোই শো করতে। তরুণদা তো সে হাতে পায়ে ধরাধরি, দাদা আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না, আচ্ছা আমি পারবো না, মানে পুরো মানে এমন তখন আমাদের সব টেনশন, রাত্রি 12টা বেজে গেছে, পুরোটা হয়নি, কি হবে, কি গান হবে। শেষকালে বললো তোরা সাজিয়ে নে, এবারে স্টেজে গিয়ে ওই তখন আমাকে বললো যে তুই এই গানটা গা, সিনেমার গানটাই গা। আচ্ছা, তখন ওই প্রদীপ কুমার আর ওই হিন্দি সিনেমার গানটা, হ্যাঁ এই জিন্দেগি কিসে কি, হ্যাঁ ওইটাই গাইলাম। ওইটা ওই সেলিম আসতো দৌড়ে, আর ওই আমাকে একটা করে ইট গাঁথতো, আর আমি ভেতরে মাইক নিয়ে, হ্যাঁ ভেতরেই মাইক দিত, ওই একটা করে ইট গাঁথতো এই অবধি এলো। তখন গান ধরতে ভেতরে না, গান আগে থেকেই ধরেছি, আগে থেকেই ধরছে। আমাকে তো দেখা যেত না, লাইট অন্ধকার ছিল, আর গাথাটা দেখা যেত, আমাকে দেখা যেত না, আমি তো বসে গাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে গাইতাম, ওটাই তো আনারকলির আসল দৃশ্য, হ্যাঁ গেঁথে দিচ্ছে। তারপরে এবারে যখন উঠে দাঁড়ালাম তখন এই অবধি হয়ে গেছে, এ দেওয়া হয়ে গেছে, আর ওই গানটা বাজছে, ये जिंदगी उसी की है जो किसी का हो गया, प्यार में हो गया, ये जिंदगी उसी की है। এই গানটাই গাইতাম, আরো বেশি গাইতাম, মনে নেই, বুঝতে পেরেছি, আরো বেশি দর্শক তো ভীষণ, মানে ওরে বাবারে, আমি ইটের ফাঁক দিয়ে দিয়ে দেখতাম দর্শক কি করে, চুপ দর্শক, পিন ড্রপ সাইলেন্স, মানে একটা পিন পড়লে শব্দ হবে। দারুণ দারুণ, কারণ যাত্রায় আনারকলি যতবার হয়েছে ততবারই হিট, একবারও মানে তার কোনো মানে যে আমি আনারকলি দেখেছিলাম, মুগলে আজম ওরা করেছিল, আনারকলি দিয়ে নাম ছন্দা চ্যাটার্জি, হ্যাঁ আমি দেখেছিলাম, দারুণ। ছন্দাদেরও তো গলা দারুণ ছিল, অভিনয় দারুণ। চ্যাটার্জি কদিন আগে ওনার সাথে কথা হলো, সাক্ষাৎকার নিলাম। তো কবরের কাছে আনারকলি হলো, এটাও তো খুব হিট করলো। তারপরে নবদিগন্ত, পরের বছরে নবদিগন্ত 5 বছর ছিলাম। তারপরের বছরে হলো জেল খাটছে যশোদা, ঘরে বউ বাইরে বিবি বলেও তো একটা করেছিল, ওটা কি ওখানেই করেছিল? ওখানেই করেছে। জেল খাটছে যশোদাও হলো, দাদা লিখলো। জেল খাটছে যশোদার সঙ্গে আনারকলি ছিল, যেহেতু হিট ছিল, পরের বছর চলেছে। আনারকলি আমাদের বোধহয় স্যাটেলাইট হয়েছিল পরের বছর। আচ্ছা, মানে একটা প্যান্ডেলে আমরা 3বার শো করেছি আনারকলি, পরপর 3 দিন, না একদিনে মানে ট্রিপল শো হয়েছে। প্রথমবারে দর্শক আর জায়গা দিতে পারেনি, প্যান্ডেল খুলে দিয়েছে, আবার পরে ডেট নিয়েছে, আবার পরে ডেট নিয়ে আবার হয়েছে, সেবারেও সেই একই কেস। তারপরে 3বারের বার আমরা আনারকলি ওখানে করলাম, দর্শক হয়েছিল, কিন্তু বৃষ্টি এসে গিয়ে গন্ডগোল করেছে। দলে ছিলেন সেই সময় নর্থের দিকে, মানে ওই আসাম, কাছাড়, ত্রিপুরা, ওই দিকে তো প্রচুর গেছেন, প্রচুর গেছে। সেখানে দর্শকের কেমন? ওখানে দর্শকেরও আমার খুব জশ ছিল, হ্যাঁ। আমি বলছি কেন মিথ্যে কথা বলবো, ওখানে দর্শক, আমরা তো গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামা খেপা যখন, তারা মায়ের খেপা ছেলে যখন, ওদিকে তো প্রচুর শো হয়েছে, মানুষ এসে প্রণাম করতো, হ্যাঁ মানুষ এসে প্রণাম করতো, মানে গ্রিন রুম থেকে পয়সা দিত, স্টেজ থেকে প্রণাম করতে করতে নামতো। আরে আমি মানুষ, আমি ঠাকুর নয়। সেই এগুলোও তো একটা প্রাপ্তি না। এবার কি ওটা তো লতা দেশাইকে প্রণাম করছে না, সেই মাকে প্রণাম করছে, ঠিকই। তো তারপরে আমাদের একটা সিন ছিল, বামা খাপাকে দুধ খাওয়াচ্ছে,
হুম 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 হুম, বুঝতে পেরেছি। এমন তৈরি করেছিল, গল ব্লাডার ভেতরে একটা এ ছিল, আমি এইভাবে হাতটা চাপতাম আর দুধটা একদম গিয়ে এই বামা খাপের এতে পড়তো। আচ্ছা, সেই রকম চমক ছিল। দারুণ দারুণ সিন ছিল ওটা। মোহন চ্যাটার্জির দল বলে কথা, বাপরে, পৌরাণিক কথা ভাবাই যায় না, কত সুন্দর। তো তারপরে নবদিগন্তে 5 বছর করলেন। নবদিগন্তে 5 থেকে বছর তারপরে করলাম। নবদিগন্ত থেকে তারপরে গেলাম অগ্রগামী। জি নন্দী তখন অগ্রগামী, অগ্রগামী হচ্ছে ওটা যেটা আমি কালকে আপনাকে পাঠিয়েছিলাম অশোকদা ছিল, ছবিটা। অশোকদা ছিল। অগ্রগামীতে করলেন, অশোকদা ছিল আর এসছিল ফিল্ম থেকে সুভদ্রা এসছিল। দেবগোপাল ব্যানার্জিও ছিলেন কি সেই বছর? না 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 ছিলেন না। না, দেবগোপাল ছিল। আমার সব গুলিয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে হ্যাঁ যাচ্ছে। সে হোক। শান্তি গোপাল, শান্তি তুমি কোথায়, তে দেবগোপাল ছিল, সেও বড় টিম। অশোকদা, দেবগোপাল, তপন গাঙ্গুলি, রাজেশ ভট্টাচার্য, সমর ব্যানার্জি, বিশাল টিম। কৃষ্ণা চক্রবর্তী তো ছিল। ওটা এক বছরই করেছিলেন অগ্রগামী? 1 বছরই করেছিলাম, তারপরে বেরিয়ে এসেছিলাম। তারপরে এসে যেন কোন দলে গিয়েছিলাম আমার আর ঠিক মনে পড়ছে না। তাহলে শেষের দিকে কোন কোন যাত্রা করে তো মনে পড়ে কিছু, মানে একদম ছাড়ার 5-7 বছর আগে? এখানে তো নবদিগন্তেই তো 5 বছর হয়ে গেল। হুম, তারপরেই 1 বছর বোধহয় কোথায় একটা অগ্রগামী করলাম। তো তারপরে ওই অগ্রগামীর পরে অগ্রগামীর পরে ওই এতে এলাম, তোমার নবদিগন্তে। আবার নবদিগন্তে ব্যাক করলেন? হ্যাঁ, আচ্ছা। নবদিগন্তে ব্যাক করলাম না, না না, নবদিগন্তে আর ব্যাক করিনি। নবদিগন্ত আমাদের সঙ্গে কি করলো, শেষ সাক্ষী দুর্গা, হুম দারুণ বই। তরুণ কুমার, অসিতার, হ্যাঁ, তরুণ কুমার আর আমি। শেষ সাক্ষী দুর্গা হলো, তার আর একটা হলো তোমার ওই যে ঘরে বউ বাইরে বিবি। ঘরে বউ বাইরে। হ্যাঁ, ডবল রোল ছিল আমার, মা আর মেয়ে করতাম, ওরাও দারুণ ছিল। তাহলে এগুলো আপনার শেষের দিকে? এগুলো আমার শেষের দিকে। লাস্ট যাত্রা লাস্ট একটা আমরা কোথায় ছাড়লাম, ওই অগ্রগামী করেই বোধহয় আমরা ছেড়ে দিলাম। তারপরে একটা কোন নতুন দলে গিয়েছিল, সে দলটা হয়নি। মানে খাতা নিয়েছিলেন তারপরে, মানে শো করেন? খাতা নিয়েছিলাম, রিহার্সালও 2-1টা হয়েছিল ওদের মধ্যে। তার মানে বলা যায় 90 দশকের মাঝামাঝি আপনি যাত্রা ছাড়লেন। হ্যাঁ, তার মানে আপনার শেষ টার্নিং পয়েন্ট যেগুলো, সেটা হচ্ছে নবদিগন্তের ওই শোগুলোতেই আপনার শেষ। তারপরে আমি আবার লাস্ট গেলাম এতে তোমার 2017-এ বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। 2017-তে আপনি আবার গেছিলেন যাত্রা? হ্যাঁ। আচ্ছা। 17-তে 16-তে এই প্রাইজ দিল। হ্যাঁ। 17-তে আমাকে মমতা দিদি আর কি স্টেজে দাঁড়িয়েই বলছেন, আপনি কেন ছেড়েছেন? আচ্ছা। আপনি কেন ছেড়েছেন, আপনার তো ছাড়ার কথা না। বলে আছে, ব্যাপার আছে বলে বুঝতে পেরেছি। তার পরের বছর আমি বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা করলাম, আমি আর বিশ্বজিৎ চক্রবর্তী। আচ্ছা, ওটা কতগুলো শো করেছিলেন তাও? ওটা ভালো শো হয়েছিল, 100-2-এর বেশি হয়েছিল প্রায়। 100-2-এর বেশি না হলেও হয়েছিল। বাধ্য হয়ে ওরা বন্ধ করতে বাধ্য হলো। আমার টিকিট কাটা হয়ে গেছিল এতে তোমার কামাখ্যার। ও আচ্ছা আচ্ছা। আমি ওদের আগে থেকে বলে দিয়েছিলাম যে দেখো আমি এই টাইমে আমার টিকিট কাটা হয়ে গেছে। ওরাও শুনেছিলাম দল ছুটি হয়ে যাবে। আমি দাদা করে সই করেছিল। রিহার্সালেতে নেপাল ঘোষ একটু অপমান করেছিল, ভালো হয়েছিল। আমি কেন করব, ডাইরেকশন দারুণ দিত। সেইটা ও আমাকে বাড়িতে এসে ছোট বউয়ে যে চরিত্রটা উনি করেছিলেন, মানিক, ওর জীবনের শ্রেষ্ঠ চরিত্র। আর একটা বই আমাদের ফ্লপ করেছিল, সেটা আমাকে
দর্শক ওই হিসেবে মেনে নেয়নি। আর দাদারও একটা ভুল হয়েছিল, ওটা হচ্ছে আদরের ছোট বোন করেছিলাম। ওটা কোন দলটা আমার মনে পড়ছে না গো। আচ্ছা, এত দল, গণেশদার দল ছিল ওটা। আদরের ছোট বোন হিট হয়ে গেল। আর ওই বইটা, আদরের ছোট বোন তো ছিল, আগেকার অভিনেত্রী ছিল রীতা দত্ত। অসাধারণ অভিনয় মা করতেন। একটা সাইড রোল করতো। আদরের বোনটা আপনি করতেন? হ্যাঁ, আদরের বোনটা আমি করতাম। দাদাটা কি করতো? দাদা একটা ভিলেন চরিত্র করতো। আদরের বোনের দাদা কে করতো? আদরের বোনের দাদা করতো ওই যে নামটা, বিজন মুখার্জির ছেলে গৌতম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই মোটামুটি আপনার যাত্রা জীবনের কথা, এত শো, এত দল, এত অভিজ্ঞতা। তো এবার যাত্রা করতে গিয়ে সেরকম কোন অভিজ্ঞতা কি মনে পড়ে যেটা শেয়ার করা যায় দর্শকদের সঙ্গে? কোনো ঘটনা দর্শকদের সঙ্গে শেয়ার করা যায়? হ্যাঁ, ফেরারি কয়েদি, এটা বলা হয় সিদ্ধার্থ মুখার্জি, এইটা মনে পড়ে। ফেরারি কয়েদিতে, হ্যাঁ, আমার ফেরারি কয়েদি আর এই আদরের ছোট বোন, দুটো সিনে, দুটো বইয়েতেই ও ভিলেন করতো। ও একটা সিন আছে, আদরের ছোট বোন একটা সিন ছিল, মানে রে দিয়ে আমার চোখ দুটো নষ্ট করে দিচ্ছে। দর্শক তখন আর থাকতে পারেনি। দর্শক তখন মানে স্টেজ থেকে উঠেই সামনে ওই এতে, মানে চাষের জমিতে যেরকম মাটিগুলো কাটা থাকে, ওই মাটি সে পাথর মনে হবে, ওই মাটি ছুঁড়ে ওকে মেরেছিল স্টেজে। আর সামনে তো একদম মানে বুকের মধ্যে, স্টেজের মধ্যেই সেন্সলেস হয়ে গেছিল। বই বন্ধ রাখতে হলো, হ্যাঁ, বই বন্ধ রাখতে হলো। তারপরে ও আবার ওকে নিয়ে গিয়ে জল টল দিয়ে সুস্থ করে, তখন দর্শককে তখন বলা হলো, দেখুন এটা অভিনয়। কতটা একাত্ম হলে দর্শক মাটি ঢেলা ছুঁড়ে মানে সে ঢেলা বলতে পারবো না। বুঝতে পেরেছি, চাষের জমির মাটি কাটার মানে এরকম বড় বড় চাষ। আর একটা বই ফেরারি কয়েদি, শিবদাস তার সঙ্গে তোমার ওই রেপ করতে যেত আমাকে, ভিলেন রেপ করতে যেত। দর্শক সহ্য করতে পারেনি। একজন অত উঁচু প্ল্যাটফর্ম, সে লাফিয়ে 3 ব্যাটারি টর্চ নিয়ে এসে দুজনে ঘুরছে, মানে মারবে। ও বলছে, দাদা আমি অভিনয় করছি না, ওর অভিনয় করছে। সে মানে লুঙ্গি ফুঙ্গি তুলে সে ওকে মারবে। আমি স্টেজে দাঁড়িয়ে বলছি, হাত জোর করে বলছি, ওকে ছেড়ে দিন, ও অভিনয় করছে। মানে আমার কে ওই রকম সিন হবে, আমার ওই রকম চোখ দিয়ে জল বেরোবে, লতা দেশেই থাকবে, দর্শক কাঁদবে না, এটা হতে পারে না। তার মানে আপনার অভিনয়ে প্যাথোস বা ট্র্যাজেডির ব্যাপারটা সব সময় গুরুত্ব পেয়েছে। এটা থাকবেই একদম। আর এমনি আপনার এই যাত্রা পথে, মানে এই যে যাত্রার আপনার এত দিনের পথ চলা, এর মধ্যে অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা, যাত্রার আর্টিস্টদের জীবনে অ্যাক্সিডেন্টের ঘটনা? আমাদের বিল্লমঙ্গলের বছরে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে। আচ্ছা, বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি বাসে ছিলেন? ভোরবেলা, হ্যাঁ বাসে ছিলেন আপনি। তখন আমাদের কিলোমিটার হিসেবে গাড়ি ছিল। আচ্ছা, বিল্লমঙ্গলের বছরে মানে বাসে যেতেন, পরবর্তীকালে প্রাইভেট কার পরবর্তীতে পেতেন? শের আফগান থেকে প্রাইভেট কার ছিল। আর তখন ছিল আমাদের কিলোমিটার হিসেবে প্রাইভেট। এই ধরো 120 এরকম প্রাইভেট ছিল। তাছাড়া সবাই বাসে যেত, ইন্দ্রদত্ত সবাই বাসে যেত। অনেকে প্রেফারও করতেন বাসে যাতে সবার সঙ্গে যেতে পারে, একটা আনন্দ করতে। তখন ইন্দ্রদা, তিনুদা, তপনদা, বিল্লমঙ্গল বছরে বলছি। এবারে আমাদের মেয়েদের মধ্যে আমার লেগেছিল আর বুলার লেগেছিল, বুলা ঘোষ, অমিত ঘোষ ছিল, অমিতাভ ঘোষ। হ্যাঁ, ওই বুলা
লেগেছিল এখানে, ওর চোখের এখানটা ফেটে গেছিল, মানে একদম রক্ত গড়াচ্ছিল। আচ্ছা। আর আমার লেগেছিল পায়ে। হুম। আমি তখন ওই আমাদের শোয়ার জায়গা করে দিত বাসে। প্রত্যেকের তো সিট থাকতো সেপারেট হ্যাঁ, সেপারেট। প্রত্যেকের সিট থাকতো, কিন্তু আমাদের একটা শোবার জায়গা করে দিত, বেঞ্চি দিয়ে বিছানা টিছানা করে আমাদের শোয়ার জায়গা করে দিত। এবার শুয়েছি, ভোরবেলা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ঘুমিয়েও পড়েছি, এবার পাটা এরকম মোড়া আছে, পায়ের মধ্যে ট্রাঙ্কগুলো এসে পড়েছে, পায়ে আপনার লেগেছে? ওই জন্য পায়ে আমার লেগেছিল। সেই আর গাড়িতেও খানা ডোবায় পড়ে গেছে, বাস থেকে তো কেউ বেরোনোর জায়গা নেই, সব দরজাগুলোও বন্ধ। ওই ছেলেগুলো সবাই সুস্থ ছিল। আচ্ছা, মেয়েদেরই লেগেছিল? মেয়েদেরই লেগেছিল আর মিউজিক স্টাফের লেগেছে। পরে তো 3-4 দিন গান বন্ধ ছিল, ক্যান্সেল হয়ে গেল সব। ইন্দ্রদা খেপে গেছিল। এতে চুচড়ো হসপিটালে আমাদের সব একজন একজন করে নিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড তপনদা ওরা সব জানলা দিয়ে দিয়ে আমাদের বার করেছে, জানলা দিয়ে দিয়ে আমাদের বার করেও আর একজন কোন দল, তাদের একটা প্রাইভেট ছিল, এসে দাঁড়িয়েছিল, প্রাইভেট এসে দাঁড়িয়েছিল, ওরা হেল্প করেছিল আমাদের। ওরা আমাদের প্রাইভেটে করে চুচড়ো হসপিটালে নিয়ে গেছিলো। আর তপনদা আমাকে পাঁজাকোলা করে তুলে ওই হসপিটালে নিয়ে গেছিলো। বুলাকেও ওইভাবে নিয়ে গেছিলো, কে যেন, অত মাথায় নেই তখন কে কাকে ধরেছিল, মাথায় নেই। এবার কালিদা গিয়ে বলছে আজকে শোটা করতে পারবে, আর সেই সময় ইন্দ্রদা গিয়ে পড়েছে। আপনার মাথা খারাপ গেছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত কেটে গেছে, এগুলো একটা মানে ভয়ঙ্কর একটা স্মৃতি যাত্রা। আমার পায়ের হাঁটু হয়ে গেছে, পায়ের নিচে কেটে গেছে। আমি যদি সেলাই করে বাই চান্স, আমি চট করে চামড়াটা এরম করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে রুমাল বেঁধে দিয়েছি, আমার সেলাই করতে হয়নি। তাহলে এবার আপনার ব্যক্তিগত জীবনের কথা যদি কিছু, আপনার একটাই ছেলে? আমার একটাই ছেলে। ব্যক্তিগত জীবন আমার খুব প্যাথেটিক। হ্যাঁ, দাদার এরকম একটা দাদার এরকম হলো। এবার বলুন, আপনার কি মানে এই যে এতদিন অভিনয় করলেন, কোনো চরিত্র বা কোনো কিছুর জন্য কি কোনো আক্ষেপ আছে অভিনয়ের ক্ষেত্রে? আমি বলছি, ব্যক্তিগত জীবনের কথা বলছি। আমার খুব একটা ইচ্ছে ছিল সারদা মা করার, যেটা হয়নি। কোনো মানে কোনো পরিচালক ভাবেননি আপনাকে নিয়ে সেটা? আমার ইচ্ছে ছিল। আমাদের তো অভিনয় ছেড়ে দিল, আমাকেও অভিনয় ছাড়িয়ে দিল। কিছু মনে করো না, আমার হাজবেন্ডের একটা ঈর্ষা ব্যাপার ছিল আপনার অভিনয় নিয়ে। হ্যাঁ। আচ্ছা, আমার নাম নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি বলিনি কারোর কাছে, আমি অ্যাডজাস্ট করেই নিয়েছি, যেটা জানে, সবাই জানে। তাহলে অভিনয় ছাড়লেন, তারপর আপনি গান শিখেছিলেন কয়েকদিন? হ্যাঁ, তারপরে আমি গান নিয়েছিলাম। আমি 6 বছর গান ক্লাসিক্যাল শিখেছি, 6 বছর ক্লাসিক্যাল শিখেছেন। হ্যাঁ, তারপরে তো দাদার বাড়িতেই ক্লাস হতো, বৌদিও শিখতো, আমিও শিখতাম, বৌদির ছেলের বউ শিখতো, আমরা সব একসঙ্গে ক্লাস করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি মানে আপনার সময় কি করে কাটে এখন? আমার সময় নিজের কাজ নিয়ে? নিজের কাজ আর কি, কিছুই ভালো লাগে না করতে, কোনো রকমে একটু যা হোক একটু ফোটাই, মাছ ফাছ কিছুই খাই না, ওসব ছেড়ে দিয়েছি। নিরামিষ খাই, ওই যা হোক একটু ফুটিয়ে কোনো রকমে চলে। যাত্রা মানে যাত্রা চলাকালীন আপনার যখন ওই সময় যখন আপনি মধ্যগগনে, সেই সময় সিনেমার দিক থেকে কোনো? প্রচুর চান্স পেয়েছি, প্রচুর ডাক পেয়েছেন? প্রচুর, আমাকে করতে দেয়া হয়নি। মানে বড় বড় হাউস থেকে ডাক এসেছিল? একটা সিরিয়াল করেছিলাম খালি আমি, তোমার করি দিয়ে কিনলাম, তপন গাঙ্গুলির করেছিল। দূরদর্শনে কি? না, দূরদর্শনে করেছিলাম আমার সোনার গাঁ। আচ্ছা, উৎপল চ্যাটার্জির সঙ্গে করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে মোহনদাস। হ্যাঁ, বুঝতে পেরেছি, উৎপলদার সঙ্গে। হ্যাঁ, দূরদর্শনে ওটা পূর্ণাঙ্গ হয়েছিল আমাদের। তাহলে প্রচুর ডাক পেয়েছেন, কিন্তু যাওয়া হয়নি, মানে যেতে দেওয়া হয়নি। আচ্ছা, আর এমনি এতদিনের জীবনে, মানে এই যাত্রা জীবনে সম্মান পুরস্কার তো মানুষের ভালোবাসা তো সবথেকে বড় সম্মান। মানুষের ভালোবাসা তো
আমি প্রচুর সেইটা তো পেয়েছি। কোনো কিছু দিয়েই এখনো আমাকে ফোন করে বলে দিদি আপনি যাত্রা আসুন, দিদি আপনি ফিরে আসুন, দিদি আপনি করুন। তারপরে শান্তিগোপাল তপন কুমার পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, ওটা তো পেয়েছি, 17-এ পেয়েছি। আর তার আগে অপ্সরা পুরস্কার ওই তার আগে বিল্লমঙ্গলে একটা পুরস্কার পেয়েছিলাম, ওই ক্রিটিক্স অ্যাওয়ার্ড বোধহয়। হ্যাঁ, আমি অ্যামেচারে যখন করি তখন ওইটা পেয়েছিলাম। আচ্ছা, এটা পরে আমি তুলে নেব। ওইটা আমি এতে পেয়েছিলাম, পাটনা দানাপুর, ওখানে শো করতে গেছে। ওখানে শো করতে গেছিলাম অ্যামেচারে। না, দলেও তো ওইদিকে প্রচুর শো হতো। হ্যাঁ হ্যাঁ, টাটানগর ওইটা আমি তখন একাঙ্গ পূর্ণাঙ্গ অনেক হতো না, কম্পিটিশন হতো না, নাটকের কম্পিটিশন। হ্যাঁ, তখন ওই গুরুদাস বাবু আর মল্লিনা দেবী আমাদের পরের দিনে শোয়ে ওনারা গেছিলেন। আচ্ছা, ওনারা এই প্রাইজটা হাতে করে নিয়েছিলেন। পরের বছর আবার আমি ওখানে শো করতে যাই, তখন প্রাইজটা নিয়ে আসি। আচ্ছা, আপনার হয়ে ওনারা প্রাইজটা রিসিভ করেছেন, এটাও তো একটা অনেক বড় পাওয়া সত্যি। যাক, আপনার যাত্রা জীবনের অনেক কিছুই আমরা জানলাম। তো শেষে কি একটা গান? আমি একটা রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, গাইতাম, অন্য গান করুন। আমার সকল দুঃখের হুম প্রদীপ। হুম হুম। হয়তো রিলিংস ভুল হতে পারে, না, রবীন্দ্রসঙ্গীত না, যতটুকু হয় ততটুকু করুন। ওইটুকু। রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভয় লাগে। না, করুন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলার মাঝে, আমার সকল দুঃখের প্রদীপ। সুন্দর সুন্দর। রিলিংস ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে, ওটা আমি বাদ দিয়ে দেবো, ওটা একটু প্রথমটুকুই আমায় রাখবো। ক্ষমা করে না দেবে। না না, ঠিক আছে ঠিক আছে লেখাটা ছিল, লেখাটা নিয়ে না, না, এসে ঠিক। গাইলে ভালো হতো। ঠিক আছে। তো রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ প্রিয় ছিল, আমি প্রথম রবীন্দ্রসঙ্গীতই শিখতাম। আচ্ছা 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 আমি যখন মানে অ্যামেচার করতাম আর কি, তখন আমি রবীন্দ্রসঙ্গীতই শিখতাম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ওটা আপনার মানে স্পেশাল ইয়ে ছিল। তারপরে ক্লাসিক্যালও শিখেছেন তিনি। এই বই, এই গানটা আমি অনেক বইতে গেয়েছি। ওই জন্য এই গানটা আপনার মানে ইচ্ছা করলো। আচ্ছা, তাহলে আপনি এখন মানে যাত্রা, যদি নতুন কোনো ছেলে মেয়ে তারা যাত্রায় আসতে চায়, আপনার কি বার্তা থাকতে পারে নতুনদের প্রতি, যারা নতুন আসবে, যারা করছে, আমি তাদের কথা বলছি না, যদি কেউ মনে করে যে যাত্রা করবে? নতুনরা আসুক, কিন্তু আগেকার সেই জিনিসটা হচ্ছে না। আগেকার যে যাত্রা, যাত্রার লোকে কি বলে, লোকশিক্ষা যাত্রা, সেই যাত্রা শুনতে যাচ্ছি, যাত্রা দেখতে যাচ্ছে না কেউ, না যাত্রা শুনতে যাচ্ছে ঠিকই। হ্যাঁ, আর যাত্রায় এই সমস্ত খোলামেলা ড্রেস আমরা তো জীবনে ভাবিনি কোনোদিন। আচ্ছা, এই এখন যারা আসছে আসুক, অভিনয় করছে, অভিনয় যারা করছে তারাও খারাপ করছে না, আমি একবারও বলবো না খারাপ করছে। যাত্রা হয়েছে, হচ্ছে, আমি 2-3 বছর দেখতে পাইনি, যেতে পারিনি, একাডেমিতে শো হলো, আমি তো বাড়িতে তখন ওপেনেই ব্যস্ত। বুঝতে পেরেছি। যাক, তাহলে আপনার জীবনের অনেক কিছু জানা গেল, আপনার যাত্রা জীবনের কথা সমস্ত কিছুই শুনলাম, বিশেষ করে আপনার গান যে আপনি গেয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গানের গলা কাঁপছে, সেই গলা নেই। ঠিক আছে, আসলে তাহলে আজ আমাদের সঙ্গে ছিলেন যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী
লতা দেশাই, তার সঙ্গে আমরা কথা বললাম, তার যাত্রা জীবনে নানান কথা জানলাম। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, দিদির সাক্ষাৎকার নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ নিরোগ থাকুন, এটাই কামনা করি। নমস্কার। তোমরাও ভালো থাকো। নমস্কার। হ্যাঁ, নমস্কার।